জাগো নিউজের সংবিধান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজ চতুর্থ পর্বে আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সংবিধান বর্ণিত মৌলিক অধিকারের ধারণা ও বাস্তবতা নিয়ে। আইনগত অধিকার বলতে সেসব ইন্টারেস্টকে বোঝায় যা পার্লামেন্ট প্রণীত সাধারণ আইনের মাধ্যমে স্বীকৃত এবং আদালতের মাধ্যমে বলবৎযোগ্য। অপরদিকে যে অধিকারসমূহ রাষ্ট্রের ফান্ডামেন্টাল ল অর্থাৎ সংবিধান কর্তৃক স্বীকৃত হয়েছে তাকে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বলে। সংবিধান এই অধিকারসমূহের নিশ্চয়তা প্রদান করে। সমাজে প্রচলিত মৌলিক মানবাধিকারসমূহ রাষ্ট্রের ফান্ডামেন্টাল ল কর্তৃক স্বীকৃত হলে মৌলিক অধিকারের মর্যাদা পায়। সরকারের কোনো বিভাগের কাজের মাধ্যমে এই মৌলিক অধিকারসমূহ লঙ্ঘিত হলে আদালত সংবিধানের কাস্টোডিয়ান হিসাবে ওই কাজকে অবৈধ ও অকার্যকর ঘোষণা করতে পারেন। বাংলাদেশ সংবিধানের ৩য় অধ্যায়ে অনেক অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা প্রদান করা হয়েছে। তবে প্রকৃত অর্থে সরকারের জবাবদিহিতার অভাব ও শক্তিশালী বিচার ব্যবস্থার অনুপস্থিতিতে সংবিধান বর্ণিত মৌলিক অধিকারসমূহ নাগরিক জীবনে অর্থবহ ভূমিকা পালন করতে সক্ষম হয় না। বাংলাদেশ, ইউনাইটেড স্টেটস, পাকিস্তান, ইন্ডিয়া অর্থাৎ যে সমস্ত রাষ্ট্রে লিখিত সংবিধান রয়েছে সেখানে আদালত পার্লামেন্ট প্রণীত আইনের বৈধতা যাচাই করতে পারেন। আইন প্রণয়নে পার্লামেন্টের আনলিমিটেড অথরিটি স্বীকৃত নয়। যেমন পার্লামেন্ট মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারে না। মূলত আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্ট যদি আনলিমিটেড অথরিটি পায় এবং আদালত যদি পার্লামেন্ট প্রণীত আইন এর বৈধতা যাচাই করতে না পারে সেক্ষেত্রে মৌলিক অধিকার তার মর্যাদা হারায়। তবে আমাদের সংবিধানে কতিপয় মৌলিক অধিকারের ক্ষেত্রে সরকার যৌক্তিক বিধিনিষেধ আরোপ করতে পারেন। মজার ব্যাপার হলো সংবিধান পরিপন্থী কোনো আইন প্রণীত হলে সেটি আদালত কর্তৃক বাতিল হবে কিনা এ সম্পর্কে কোনো স্পষ্ট বিধান ইউনাইটেড স্টেটসের সংবিধানে নেই। এ প্রসঙ্গে মারবারি ভার্সেস মেডিসন বিখ্যাত এই মোকদ্দমায় চিফ জাস্টিস মার্শাল বলেছিলেন, আমাদের সংবিধানের ফাউন্ডারগণ সংবিধানকে ফান্ডামেন্টাল ল এবং প্যারামাউন্ট ল হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সুতরাং এই আইনের মর্যাদা রক্ষার জন্য সংবিধান পরিপন্থী যে কোনো আইন সেটি যদি পার্লামেন্ট প্রণয়ন করে আদালত কর্তৃক তা বাতিল বলে ঘোষিত হবে। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারকে স্বীকৃতি প্রদানের পাশাপাশি এই অধিকারসমূহ বাস্তবায়নের জন্য বলবৎকরণের জন্য আদালতের দ্বারস্থ হওয়াকেও মৌলিক অধিকার বলে স্বীকৃতি প্রদান করা হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ৩২ অনুচ্ছেদে সিমিলার প্রভিশন করা হয়েছে। তাই পার্লামেন্ট আইনের মাধ্যমে কখনোই নাগরিকের আদালতের দ্বারস্থ হয়ে মৌলিক অধিকার বলবৎকরণের প্রচেষ্টাকে এই অধিকারকে কেড়ে নিতে পারে না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। মৌলিক অধিকারের লঙ্ঘন প্রতিরোধে পাকিস্তান সংবিধানের ৮ অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকার অধ্যায়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন প্রণীত হলে আদালত ওই আইনকে অকার্যকর ও অবৈধ ঘোষণা করতে পারেন। সুইজারল্যান্ডের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে, মৌলিক অধিকারের উপরে কোনো বিধিনিষেধ আরোপিত হলে তা অবশ্যই পাবলিক ইন্টারেস্ট দ্বারা জাস্টিফাইড হতে হবে। একই সাথে বলা হয়েছে, দ্য এসেন্স অফ ফান্ডামেন্টাল রাইটস ইজ ইনভায়োলেবল। শ্রীলঙ্কার সংবিধানের ২৫ অনুচ্ছেদে বলা হয়েছে, সাধারণ আইন এবং মৌলিক অধিকার এই দুইটির মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হলে মৌলিক অধিকার প্রাধান্য লাভ করবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ১৩ অনুচ্ছেদে সিমিলার কথা বলা হয়েছে। আর বাংলাদেশ সংবিধানের ২৬ অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধান প্রণয়নের মুহূর্তে যে সমস্ত আইন মৌলিক অধিকার চ্যাপ্টারের সাথে অসামঞ্জস্যপূর্ণ সংবিধান প্রণয়নের মুহূর্তে ওই অসামঞ্জস্যপূর্ণ অংশটুকু অকার্যকর ও অবৈধ বলে গণ্য হবে। একই সাথে পার্লামেন্ট মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন প্রণয়ন করবেন না। যদি করেন যতটুকু অসামঞ্জস্যপূর্ণ মৌলিক অধিকারের সাথে ততটুকু বাতিল হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশ সংবিধানের ১৫২ অনুচ্ছেদের ১ উপনুচ্ছেদ অনুযায়ী আইন বলতে পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন, রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশ,
আদেশ, বিধি, প্রবিধান, উপবিধান, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল বা বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো প্রথা বা রীতিকে বোঝায়। মানেকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই মোকদ্দমায় ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেন, ফান্ডামেন্টাল রাইটস রিপ্রেজেন্ট দ্য বেসিক ভ্যালুস চেরিশড বাই দ্য পিপল অফ দিস কান্ট্রি। একই সাথে এই ফান্ডামেন্টাল রাইটসের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়, টু প্রোটেক্ট দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড create condition in which every human being can develop his personality to the fullest extent. তবে ফান্ডামেন্টাল রাইটস সংবিধানের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই ধারণাটি মূলত একটা ফ্যালাসি। বরং রাষ্ট্রীয় সৃষ্টির, সংবিধান সৃষ্টির বহু শতাব্দীর পূর্ব হতেই সমাজের প্রতিটি মানুষ জন্মগতভাবেই কতিপয় বেসিক অধিকার, সুযোগ সুবিধা ভোগ করত। সংবিধান মূলত সেসব বেসিক সুযোগ সুবিধা, সেসব বেসিক অধিকারকে কনফার্ম করেছে। সংবিধানে এই অধিকারসমূহ সন্নিবেশিত করার মূল উদ্দেশ্য হচ্ছে সব ধরনের বিতর্ক ও হস্তক্ষেপের ঊর্ধ্বে এই অধিকারগুলোকে রাখা এবং একই সাথে এর বলবৎ নিশ্চিত করা। সংবিধান কোনো দুর্বোধ্য দলিল নয়, বরং রাষ্ট্র ও নাগরিকের মধ্যকার সম্পর্ক নির্দেশ করে এই সংবিধান। নাগরিকদের অধিকারের কথা বর্ণিত হয় এই সংবিধানে। তাই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সংবিধান সম্পর্কে সম্যক জ্ঞান থাকা জরুরি। মূলত নাগরিকদের সতর্কতা ও সচেতনতার মাধ্যমেই মৌলিক অধিকারসমূহ তাৎপর্যপূর্ণ ও অর্থবহ হয়ে ওঠে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা মৌলিক অধিকারের বেসিক ধারণা ও বাস্তবতা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আগামী পর্বে সংবিধানের 27 অনুচ্ছেদে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সমতার কথা বলা হয়েছে। আগামী পর্বে আমরা সংবিধানের 27 অনুচ্ছেদ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা।